5 মাসের প্রেগনেন্ট ছায়া আজ খুব খুশি ছিল। বরং তার পুরো পরিবারই খুশি ছিল, কারণ প্রথম সোনোগ্রাফিতে ছায়া আর তার বেবি দুজনেই খুব ভালো ছিল। ছায়াদের জয়েন্ট ফ্যামিলি, স্বামী অতুল ছাড়া শ্বশুর শাশুড়ি, কাকা কাকিমা, তাঁদের সন্তান সবাই একসঙ্গে থাকত। আর সকলেই ছায়ার প্রেগনেন্সিতে খুবই খুশি ছিলেন। প্রেগনেন্সির পরে কাকিমা রোজ রাতে নিজের হাতে বানানো কেশর দুধ ছায়াকে খাওয়াতেন আর তার পেটে হাত বুলিয়ে আশীর্বাদ দিতেন। বেশ কিছুদিন পরে সূর্যগ্রহণ হওয়ার কথা ছিল, আর ছায়ার মা ছায়াকে ফোনে সাবধান করে দিয়ে বললেন, মা ছায়া, সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে কিন্তু একদম বেরিও না। আর গ্রহণের ছায়া যেন তোমার উপরে একদম না পড়ে, কারণ গ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য অশুভ মনে করা হয়। এতে জাদু টোনা আর অনেক অশুভ শক্তি জাগ্রত হয়ে যায়। ভগবান না করুক তোমার কোনো অশুভ হোক। ঠিক আছে মা, আমি খেয়াল রাখবো। সূর্যগ্রহণের দিন সকাল সকাল যেই গ্রহণ শুরু হলো, ছায়ার কাকিমা ছায়ার রুমে এসে তার পেটের মধ্যে একটা জিনিস মালিশ করতে করতে বললেন যে এটা সন্তানের সুস্বাস্থ্যের জন্য। ওই মালিশ লাগানোর পরে উনি ছায়ার পেটে একটা কালো সুতো বেঁধে দিলেন, আর তার সঙ্গে বিড়বিড় করে কোনো মন্ত্র বলে উনি চলে গেলেন। ছায়ার প্রায় 6 মাস হয়ে গেল। তখন ছায়া তার স্বামী আর শাশুড়ির সঙ্গে হসপিটালে গেল। সমস্ত চেক আপ করার পরে ডক্টরের মুখে যেন ভয় দেখা দিল। ছায়ার শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডাক্তার ম্যাডাম? সব ঠিক আছে তো? আমার বৌমা আর তার গর্ভের সন্তান ভালো আছে তো? ডাক্তার বললেন আগে সোনোগ্রাফি করতে হবে, তারপরেই তিনি বলতে পারবেন। চিন্তিত শাশুড়ি অতুলকে বললেন, বাবা, আমার খুব চিন্তা হচ্ছে। ডাক্তার ম্যাডাম কেন বলছে যে আগে সোনোগ্রাফি হবে, তারপর উনি বলবেন? কিছু গন্ডগোল হয়নি তো? আরে মা, তুমিও না বেকার বেকার চিন্তা করছো। আরে হবে হয়তো কোনো ছোটখাটো বিষয়, আর তাছাড়াও সোনোগ্রাফি তো করতেই হতো। তাহলে ঠিক আছে, করিয়ে নেব, এতে টেনশনের কি আছে? হ্যাঁ, ছায়া তার শাশুড়ি আর স্বামীর সঙ্গে সোনোগ্রাফি করাতে গেল। সোনোগ্রাফির সময় সে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? আমার বাচ্চা ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? বাচ্চা, তুমি কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, এটা আমার ডক্টরের পেপার। আমি গর্ভবতী হয়েছি 6 মাস হলো। কিন্তু তোমার সোনোগ্রাফিতে তো বাচ্চার মতন কিছুই পেলাম না। এর আগে তুমি কি কোথাও সোনোগ্রাফি করিয়েছিলে? ছায়ার পরিস্থিতি এমন ছিল না যে সে কিছু বলবে বা কিছু শুনতে পাবে। সে কোনো কিছু না বলেই কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলো। ছায়া, ছায়া কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? ওই ডক্টর কি সব অদ্ভুত কথা বলছে, আমার কিছু ঠিক লাগছে না। অতুল সোজা সোনোগ্রাফি রুমে গিয়ে ঢুকল, যেখানে ডক্টর সোনোগ্রাফির রিপোর্ট বানাচ্ছিলেন। আর অতুল জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, আমার বউ এরকম দৌড়ে চলে গেল কেন? এখানে সব ঠিক আছে তো? ডক্টর অতুলের হাতে রিপোর্ট দিয়ে বললেন। গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলুন। অতুল চুপচাপ কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো, আর ছায়া ও তার মাকে নিয়ে সোজা ডক্টরের কাছে গেল। ডক্টর সেই রিপোর্ট দেখে একেবারে চমকে উঠলেন, কারণ ডক্টর বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন কিছু ঘটতে পারে। শাশুড়ি যখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তখন ডক্টর বললেন যে ছায়া প্রেগনেন্টই নয় এবং বাচ্চাটাকে কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু এটা হওয়া উচিত ছিল না, কারণ ছায়ার প্রথম সোনোগ্রাফি রিপোর্টে বাচ্চাটিকে দেখা যাচ্ছিল এবং সে সুস্থ ছিল বোঝা যাচ্ছিল। তাহলে সেই 6 মাসের বাচ্চা কোথায় যেতে পারে? এসব শুনে ছায়া কাঁদতে শুরু করল। ডক্টর বললেন আমাদের কিছু টেস্ট করতে হবে, আর সেই টেস্টের রিপোর্ট দেখে আমাদের অপারেশন করতে হবে। ওরা যখন বাড়িতে ফিরে এলো, সকলে জিজ্ঞেস করল যে কি হয়েছে কি। অতুল সমস্ত কথা খুলে বলল, কিন্তু কেউই বিশ্বাস করল না। বাড়িতে ছায়ার খুড়তুতো ননদ এসেছিল। সে যখন এসব শুনল, সে ছায়াকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, চিন্তা করো না ছায়া, আমাকে দেখো, আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত মা হওয়ার সুখ পেলাম না। এটুকু কথা বলে সে তির্যকভাবে তার মায়ের দিকে তাকাল। তখন তার মা মৃদু মৃদু হাসছিল। সেই রাতে ছায়ার হঠাৎ মনে হল কেউ যেন তার পেটের মধ্যে হাত বোলাচ্ছে, আর তার তীব্র যন্ত্রণা করছে। ব্যথায় ছায়া ছটপট করছিল, আর সে যখন হঠাৎ তাকালো,
দেখলো তার চোখের সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। কোনো এক মহিলা, চুল দিয়ে তার সম্পূর্ণ মুখ ঢাকা, চেনাই যাচ্ছে না। আর সে এক কালো কাপড় পরে আছে, আর ছায়ার পেটের মধ্যে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ছে। তার পাশে শুয়ে থাকা অতুলকে ছায়া ডাকার চেষ্টা করলো, কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না। আর আস্তে আস্তে ছায়া অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন ছায়া চোখ খুলল, সে দেখল বাড়িতে যেন সকলেই খুব খুশি রয়েছে আজ। ছায়া যখন জিজ্ঞেস করল, সে জানতে পারল যে তার খুড়তুতো ননদ, যে 10 বছর ধরে প্রেগনেন্ট হতে পারছিল না, সে প্রেগনেন্ট হয়েছে। আর তার প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ এসেছে। এ কথা শুনে ছায়া খুব খুশি হল। সেদিনই ছায়ার মা আর তার বাবা ছায়ার সঙ্গে দেখা করতে এলো। আর ছায়া তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকল। তখন ছায়ার কাকি শাশুড়ি ছায়ার মাকে মিষ্টি খেতে দিলেন আর তার মেয়ের প্রেগনেন্সির খবর দিলেন। এ কথা শুনে ছায়ার মা চিন্তিত হয়ে পড়লেন। আর কাকিমা চলে যাওয়ার পর ছায়ার মা তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা, জবের থেকে তুমি প্রেগনেন্ট, তখন থেকে কি কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। প্রথম থেকেই ছায়ার মায়ের মনে এই প্রশ্নগুলো ঘুরছিল। যেই মেয়েটা বিয়ের 10 বছর পর পর্যন্ত প্রেগনেন্ট হলো, ছায়ার বাচ্চা উধাও হয়ে যাওয়ার একদিন পরে সে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল। ছায়া সমস্ত কথা খুলে বলল। ছায়ার মায়ের মাথায় ওই সূর্যগ্রহণের দিনের কাকিমার কথাটা গেঁথে গেল। ছায়ার মা তার শাশুড়ির সঙ্গে কথা বললেন। দিদি, আমি বলছিলাম ডাক্তার দেখাচ্ছেন সেটা ঠিক আছে, একবার যদি ওঝা বা তান্ত্রিককে একটু দেখিয়ে নিতেন, কারণ এমন কিছু জিনিস আছে যেটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না। আমরা ছায়াকে আমাদের গুরুদেবের কাছে নিয়ে গেলে হয় না? কিন্তু ছায়ার শাশুড়ি আর তার স্বামী অতুল দুজনেই এই কথার বিরোধিতা করল। কিন্তু ছায়া তার সন্তানকে হারিয়েছে, আর সে সেই সমস্ত কিছু করতে চাইছিল যা একজন মা তার সন্তানকে বাঁচাতে করে। ছায়া চুপচাপ রাতে তার মাকে ফোন করল আর বলল, মা, মা, তুমি গুরুদেবের কথা বলছিলে না? গুরুদেব তো আমাদের সব সমস্যার সমাধান করেন। একবার আমার কথা শুনে তো দেখো, চলো আমার সাথে। ছায়া ঘড়িতে সময় দেখল, রাত 10টা বাজে। ছায়া বলল, মা, আমি এক্ষুনি আসছি। আমি আধ ঘন্টার মধ্যেই গুরুদেবের আশ্রমে তোমার সাথে দেখা করব। তুমি ওখানেই এসো। একা সেই রাতে ছায়া চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। ছায়ার মা আগে থেকেই গুরুদেবের সঙ্গে কথা বলে রেখেছিলেন। আর তাড়াতাড়ি ছায়া ও তার মা গুরুদেবের কক্ষে এসে পৌঁছলেন, যেখানে ছায়াকে দেখে গুরুদেব বলে উঠলেন, অশুভ ঘটনা। এই মেয়েটির গর্ভে অশুভ কিছু ছায়া পড়েছে, যেটা তন্ত্রের মাধ্যমে ঘটে। এই কথা শুনে ছায়া হাত জোড় করে বলল, কিছু করুন গুরুদেব, কিছু করুন। আমার বাচ্চাকে বাঁচান। কাল আমার বর্ষণ হওয়ার কথা। তুমি চিন্তা করো না মা। এরপরে গুরুদেব একটা ছোট্ট পুঁটলি ছায়ার হাতে দিয়ে দিল আর বলল, এটা নিয়ে যাও, আর কাল সকালে এটা ওই মেয়েটিকে খাইয়ে দেবে যে গর্ভবতী হয়েছে। তারপরে গিয়ে আমি সব দেখে নিচ্ছি। ছায়া চুপচাপ সেই পুঁটুলি নিয়ে এল। আর পরের দিন সকলের জলখাবারের সঙ্গে, বিশেষ করে তার খুড়তুতো ননদের জন্য, কেশরের দুধ বানিয়ে তার মধ্যে গুরুদেবের দেওয়া সেই গুঁড়োটা মিশিয়ে দিয়ে বলল, দিদি, এটা কেশর দুধ তোমার জন্য। বলে নাকি কেশর দুধ খেলে বাচ্চা খুব ফর্সা আর হেলদি হয়। তার ননদ সেই দুধ খেয়ে নিল। আর সেই দুধ খাওয়ার পরেই সে চিৎকার চেঁচামেচি করতে থাকলো আর তার মাকে বলল, মা, তুমি কিছু করো, না হলে আমি মরে যাব। মা, এই ছায়া আমাকে দুধের সঙ্গে মিশিয়ে কিছু খাইয়েছে। ও হিংসে করে আমাকে, আমার প্রেগন্যান্সি নিয়েও হিংসে করছে। ছায়ার কাকি শাশুড়ি তার চুল ধরে জিজ্ঞাসা করল যে সে ছায়ার সঙ্গে কি করেছে। তখনই ছায়ার মা গুরুদেবকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হল। আর গুরুদেব মন্ত্র পড়তে পড়তে তার ওপর কিছু ছিটিয়ে দিতে থাকল। তখনই ছায়ার খুড়তুতো ননদ বেহুঁশ হয়ে পড়ে গেল, আর তার সারা শরীর থেকে সাদা ধোঁয়া বেরিয়ে যেতে থাকল। আর সেই ধোঁয়া বেরিয়ে ছায়ার ভেতরে প্রবেশ করল। আর একটু পরেই সেই সমস্ত ধোঁয়া ছায়ার শরীরের মধ্যে ঢুকে পড়ল। আর বাড়ির মধ্যে হঠাৎ সকলে শান্ত হয়ে গেল, যেন কারোর কিছুই মনে নেই যে কি ঘটেছে। গুরুদেব অতুলকে বললেন, নিয়ে যাও তোমার স্ত্রীকে, আর ডাক্তার দিয়ে আবার পরীক্ষা করাও। অতুল কোনো কিছু না বলেই ছায়াকে নিয়ে বেরিয়ে গেল। আর প্রায় 1 ঘন্টা পরে যখন অতুল ফিরে এলো,
তখন সে বলল, ছায়া প্রেগনেন্ট, 6 মাসের বেবি রয়েছে, আর বেবি একদম হেলদি রয়েছে। এ কথা শুনে সকলে চমকে উঠল, আর ছায়ার খুব শাশুড়ি এদিক ওদিক মুখ লুকোতে থাকল। আর ছায়ার শাশুড়ি বলল, এসব কি ছিল? গুরুদেব বললেন, এই সবই ছিল তন্ত্রমন্ত্রের প্রভাব, যা তোমার ওই ছোট যা করিয়েছে। তার নিজের মেয়ে মা হতে পারছিল না, সেই জন্য তন্ত্রের সাহায্যে তোমার বৌমার গর্ভস্থ সন্তানকে তার মেয়ের মধ্যে প্রতিস্থাপন করেছিল, যার ফলে 6 মাসের গর্ভবতী তোমার বৌমার গর্ভ থেকে ওই বাচ্চা উধাও হয়ে গিয়েছিল, আর তার মেয়ে গর্ভবতী হয়ে গেল। এসব কিছু শুনে সকলে কাকিমার দিকে ঘৃণার চোখে তাকাতে থাকল।